বান্ধবীর সঙ্গে তুরাগের দেখা হয়েছিল। ওর বান্ধবীরা জানিয়েছে ইলা সুইসাইড করেছে। রিকের অত্যাচার নাকি দিন দিন বেড়ে গিয়েছিল। ওকে নিয়ে রিক এক প্রকার ব্যবসা শুরু করেছিল। প্রথম প্রথম ওর বন্ধুদের আনলেও পরে কাস্টমার ধরে আনতো। ইলা সে ডক্টরকে ব্যাপারটা জানালে ডক্টর বলেছিল মজা তুমিও নাও আর কাস্টমারদেরও দাও, এর মাঝে কিছু টাকা আসলে মন্দ কি। এই কথা শুনে ইলার নিজের প্রতি ঘৃণা জন্মায় আর এসব থেকে বাঁচতে সুইসাইডের পথ বেছে নেয়। পরে ইলার ডায়েরি পেয়ে পুলিশ রিককে গ্রেফতার করে এবং সেই ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে। ওরা দুজনে এখন কারাগারে বন্দী। এই ঘটনা শুনে তোরা কষ্ট পেলেও কিছু বলল না। আর কি বা বলবে, ইলা তো নিজে ওদের সম্পর্কটা নষ্ট করেছে। তাছাড়া সে তুরাগ বাদে অনেক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, তাদের থেকেও লাখ লাখ টাকা হাতিয়েছে। তারপর সুযোগ বুঝে কেটে পড়েছে। আজ ওর লোভ ওকে ধ্বংস করলো। রুনি থম মেরে ওর কেবিনে বসে আছে। আজ ওর কলিগের থেকে বসের সম্পর্কে অনেক কিছু জেনেছে। বসের বাঙালিদের অপছন্দের কারণ ওনার মেয়ে এক বাঙালি ছেলের সঙ্গে পালিয়েছে। ট্যুরে এসে বসের মেয়ে রোজের সঙ্গে ছেলেটার পরিচয় হয়েছিল আর সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত। আর ছেলেটা বেকার ছিল, তাছাড়া ওনাদের সোসাইটির সঙ্গেও মানানসই ছিল না। এজন্য উনি মেয়েকে এই সম্পর্কে এগোতে নিষেধ করেছিলেন, কিন্তু মেয়ে ওনার কথা অমান্য করেছিলেন। তাই বস রেগে আজ পর্যন্ত মেয়ের খোঁজও নেননি। ওনার ভাষ্যমতে যে মেয়ে বাবার সম্মানের কথা ভাবে না তাকে উনি মেয়ে হিসাবে মানেন না। এই ঘটনার পর থেকে বাঙালি ছেলেরা ওনার চোখের বিষ। ওনার মনে হয় সব বাঙালি এমন ধাঁচের। এটাও জানা গেছে ছেলে এখন বাংলাদেশ পুলিশ অফিসার পদে নিযুক্ত আছে। এসব শুনে রুনিত খোঁজ নিয়েছে এবং জানতে পেরেছে সে ছেলে হচ্ছে পুলিশ অফিসার সায়ন। আর সায়নের বউ রোজের সমস্যার কারণে এখনো ওনাদের বাচ্চা হয়নি, তাই সে ইচ্ছেকে দত্তক নিতে চেয়েছিল। এদিকে দিশা এখনো বাচ্চা নিতে ইচ্ছুক নয়। সে ভাবে বাচ্চা মানে প্যারা, আর অল্প বয়সে বাচ্চা নিয়ে শারীরিক গঠন নষ্ট করার মানেই হয় না। স্ত্রীর মাঝে আকর্ষণীয় কিছু না থাকলে স্বামী পরনারীতে আসক্ত হয়। রনিতের মাও বারবার বলেন একটা বাচ্চা নিতে, কিন্তু দিশার একই কথা, তার মন মতো সময়ে বাচ্চা নিবে। কারো কথা শুনে সে ডুবতে রাজি নয়। এজন্য রনিতের আম্মু আর কিছু বললেন না। চাঁদের এখন 8 মাস চলছে। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় কুকিয়ে উঠল। বাচ্চাটা মনে হচ্ছে সজোরে কিক মেরেছে আর ব্যথাতে সে কুকিয়ে উঠেছে। প্রিয়ম আলতো করে চাঁদের পেটে হাত বুলিয়ে হেসে বলল, এমন করে না শোনা বাবাটা, আম্মু তো ব্যথা পাচ্ছে। এ কথা বলতে বলতে আরেকটা লাথিতে চাঁদ প্রিয়মের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রিয়ম আর এই কাহিনীর বিচার করতে পারল না। সে হেসে চাঁদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। প্রত্যয় সারাদিন হসপিটালে থাকে, কিন্তু ওর মন তুয়াতে সীমাবদ্ধ। সারাদিনে কতবার খবর নেয় তার হিসাব নেই। রাতে প্রত্যয় তুয়াকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। হঠাৎ তুয়া প্রত্যয়ের বুকে বমি করে দিল। প্রত্যয় দ্রুত উঠে তুয়ার কপালে চেপে ধরে মুখ মুছিয়ে পানি খাওয়ালো। কিছুক্ষণ আগে তুয়া একটা আপেল খেয়েছিল, সেটাই এখন তুলে দিল। প্রত্যয় তুয়াকে সোফাতে বসে বেডশিট বদলে শুইয়ে দিল আর নিজে ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খাবার আনলো। তুয়াকে খেতে দিলে সে কেঁদে কেটে বলল, খুব জ্বালাচ্ছি সবাইকে, সারাদিন কষ্ট করে রাতেও আমার জন্য ঘুমাতে পারস না। আমার না মরে যেতে ইচ্ছে করছে। প্রত্যয় মৃদু হেসে তুয়ার কপালে আদর দিয়ে বলল, তোর পাগলি, কষ্ট না করলে বাবা হওয়া যায় না। আর আমার সোনা বউটার কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। তুয়া আদুরে বাচ্চার মতো প্রত্যয়ের বুকে চুপটি করে পড়ে রইল। আর প্রত্যয় আলতো করে তুয়ার মাথাতে হাত বুলাতে লাগলো। সবার আদর, ভালোবাসা আর যত্ন নিয়ে দিনগুলো কেটে গেল। আর নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে চাঁদের মেয়ে প্রিয় আর তুয়ার ছেলে প্রাণের আগমন ঘটল। চাঁদের ডেলিভারির দিন প্রিয়ম টেনশনে প্রচন্ড অস্থির ছিল। সে পারছিল না চাঁদের সব কষ্ট এক নিমিষে মুছে দিতে। চাঁদের চিৎকার যেন প্রিয়মের কলিজে গিয়ে বিচ্ছিল। তারপর কষ্টের সীমানা অতিক্রম করে প্রিয়ম উচ্চ শব্দে কেঁদে উপস্থিত জানান দিল। প্রিয়ম ছোট প্রিয়কে বুকে জড়িয়ে ধরে সবার সামনে কাঁদল। বাবা হওয়ার অনুভূতি এত মিষ্টি ওর জানা ছিল না। প্রিয়মের কান্না দেখে ছোট্ট প্রিয় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল।
মেয়ের তাকানো দেখে প্রিয়ম কাঁদতে কাঁদতে হেসে উঠল। আর ভাইয়ের এমন কাণ্ড দেখে প্রত্যয় মৃদু হেসে চোখ জুড়াচ্ছিল। তুয়ার বেলায় তুয়া প্রত্যয়কে ছাড়া ওটিতেই ঢুকতে চাচ্ছিল না। ওর একটাই কথা ছিল, জানি না আমার সঙ্গে কি ঘটবে, আমি সব অবস্থাতে তোমাকে চাই। সেদিন প্রত্যয় তুয়ার কথা মতো ওটিতে থাকতে ঢুকেছিল। ডেলিভারির সময় তুয়ার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, কিছুতেই ব্লিডিং বন্ধ হচ্ছিল না। প্রত্যয় শান্ত থাকলেও বোঝাতে পারেনি ওর বুকের তোলপাড়। তুয়ার আর্তনাদ প্রত্যয়ের চোখের পানি এসে গিয়েছিল, তবুও ওর প্রচেষ্টা এবং কাজ থামায়নি। প্রত্যয় ওর ছেলের নাড়ি নিজে হাতে কাটলো। আর এই অদ্ভুত সুন্দর অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রত্যয় শুভ্র তোয়ালে পেঁচানো ছেলের কপালে আদর দিয়ে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম সোনা বাবাটা, সুন্দর এই পৃথিবীতে তোমাকে স্বাগতম। ছেলের বাবার কথা বুঝতে না পারলেও চোখ খুলে বাবাকে দেখলো। কিছুক্ষণ পর তুয়াকে কেবিনে দেওয়া হলো। একে একে সবাই দেখা করে যাওয়ার পর প্রত্যয় তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রচন্ড ভালোবাসি তোমাদের। তুয়া দুর্বল গলায় প্রত্যুত্তরে বলল, আমারও বাবুর আব্বু। এদিকে ইচ্ছের আবদার ছিল প্রত্যয়ের পর সে প্রাণকে আগে কোলে নিবে। প্রিয়কে নিতে পারেনি, সেদিন ওর পরীক্ষা ছিল, তাই প্রত্যয় প্রাণকে ইচ্ছের কোলে তুলে দিল। ছোট্ট প্রাণের কান্না দেখে সেও ভ্যাভ্যা করে কেঁদে দিল। ইচ্ছে প্রাণের দিকে তাকিয়ে কেঁদে বলল, আমার ছোট্ট পাখিটা কাঁদিস না, আমি তোকে চানাচুর খাইয়ে তাড়াতাড়ি বড় করে তুলবো। 3 বাচ্চার হাসি কান্নাতে প্রত্যয়দের বাসাটা গম গম করছে। ইচ্ছে প্রত্যয়ের চাওয়াটা রেখেছে, সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। তাই প্রিয়ম ইচ্ছেকে স্বর্ণের প্রজাপতির লকেট উপহার দিয়েছে, আর প্রত্যয় চাঁদ তুয়ার মতো একই ব্রেসলেট উপহার দিয়েছে। ইচ্ছে ব্রেসলেটের মাঝখানে ইচ্ছে মনে লেখা আছে। ইচ্ছে ব্রেসলেটটা আর হাত থেকে খোলেনি, বরং সবসময় হাতে পড়ে থাকে। প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে দারুণ একটা ড্রেস দিয়েছে। ইচ্ছে ওর মডেলিং শো এর টাকা দিয়ে প্রাণ ও প্রিয়কে ড্রেস আর স্বর্ণের চেইন উপহার দিয়েছে। আর এভাবে হাসি খুশিতে কেটে গেল আরো কয়েকটা মাস। কিন্তু হঠাৎ দিশার আগমনে সবার মনটা বিষিয়ে গেল। দিশার যুক্তি আর আবদার শুনে সবাই থমকে গেল। প্রত্যয় প্রিয়ম তখন বাসায় ছিল। ওরা তখনও বুঝতে পারছিল না দিশার উপস্থিতির কারণ। তুয়া কিছু বলার আগে দিশা হাউমাউ করে কেটে প্রত্যয়ের পা জড়িয়ে ধরল। দিশার এমন কাজে সবাই হতবাক। প্রত্যয় দ্রুত ওর কোলে থাকা প্রিয়কে তুয়ার কোলে দিয়ে দিশার থেকে ওর পা ছাড়িয়ে নিল এবং দিশাকে তুলে সোফাতে বসালো। এদিকে ছোট্ট প্রিয় প্রত্যয়ের কোলে যাবে বলে কান্না জুড়ে দিয়েছে। সে আবার প্রত্যয়ের অন্ধভক্ত। প্রত্যয় প্রিয়কে কোলে দিতে প্রিয়ম থেমে গেল। অপর সোফাতে চাঁদের কোলে তখন প্রাণ ঘুমাচ্ছিল। সবার দৃষ্টি তখন দিশার দিকে। দিশা সবার দৃষ্টি মানে বুঝে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, ডক্টর বলেছে আমি কখনো মা হতে পারবো না, দয়া করুন আমাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি দুহাত পেতে আজ সাহায্য চাইতে এসেছি, ইচ্ছেকে আমি নিতে এসেছি ভাই, প্লিজ। দিশার কথাটা শুনে কেউ প্রত্যুত্তর করলো না, কারণ এই বিষয়ে কারো কিছু বলার নেই। এতদিন যে ভুল করেও ইচ্ছের খোঁজটুকু নেয়নি, একবারও ভাবেনি ছোট্ট বাচ্চাটা কেমন আছে। সে আজ স্বার্থের জন্য এখানে এসেছে। তাছাড়া দিশার মন মানসিকতা সম্পর্কে ওদেরও ধারণা আছে, তাই ওর কথায় কেউ বিচলিত হলো না, বরং শান্তভাবে কথা চালিয়ে গেল। ইচ্ছে ওর রুমে বসে ড্রয়িং করছে। সে জানে না ড্রয়িং রুমে কি হচ্ছে। দিশা টিস্যু দিয়ে বারবার চোখ মুছে যাচ্ছে। তুয়া কিছু বলার আগে প্রত্যয় একবার ইচ্ছের রুমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার কথা বুঝলাম, কিন্তু আপনার চাওয়াটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আমি ইচ্ছেকে দত্তক নিয়েছি, সেই সূত্রে ইচ্ছে আমার মেয়ে, ওকে ছাড়া আমি বা থাকবো কিভাবে? চাইলে ওর দায়িত্বটা আমি অফিসার শায়নকে দিতে পারতাম, যেহেতু তখন নেয়নি, তাহলে আজ কিভাবে দেবো? প্রত্যয়ের কথা শুনে দিশা একটু অসন্তুষ্ট হলো। সে প্রাণের দিকে একবার তাকিয়ে রাগটাকে আয়ত্তে এনে বলল, আপনাদের বাচ্চা আছে, তবুও কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন ভাই? আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। প্রিয়ম এবার কড়াভাবে উত্তর দিল, ইচ্ছে এই পরিবারের মেয়ে, এসব কথা ভুলেও আর দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। আমাদের মেয়েকে আমরা দিব না। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমরা চুপ থাকবো না। এ কথা শুনে দিশা রেগে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে বলল,
আপনারা সবাই স্বার্থপর, লোভী। আপনাদের রূপ আমি চিনে ফেলেছি। ঠিক আছে, আমিও এর শেষ দেখেই যাব। কথাটা বলে দিশা দ্রুত স্থান ত্যাগ করলো। দিশার ব্যবহারে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইলো। এই মাত্রই তো বাচ্চার জন্য কেঁদে কাহিল হয়ে যাচ্ছিল। ইমোশন দিয়ে ওদের বশ করতে পারলো না দেখে হুমকি দিয়ে গেল। প্রত্যয় ইচ্ছের রুমের দিকে তাকিয়ে সবাইকে এই টপিকটা চেপে যেতে বলল, কারণ ইচ্ছে যখন তখন রুম থেকে বের হতে পারে। কেউ কথা বাড়ালো না, চুপ হয়ে গেল। হঠাৎ প্রাণ কেঁদে উঠলে চাঁদ দাঁত বের করে হেসে বলল, শোনো, বাবাটা কাঁদে না? বাবাটার যত্ন আত্মি কম হচ্ছে নাকি যে কাঁদছে? কথাটা শুনে প্রাণ ড্যাব ড্যাব করে চাঁদের মুখপানে তাকালো। চাঁদ প্রাণের সঙ্গে আদুরে সুরে কথা বলতে লাগলো। প্রত্যয় প্রিয়মকে নিয়ে রুমে গেল, আর তুয়া গেল রান্নাঘরে। প্রিয়ম এবং আব্বু আম্মু রুমে চলে গেল। এখন ড্রয়িং রুমে কেউ নেই। চাঁদ আশেপাশে চোখ বুলিয়ে প্রাণের কানে কানে বলল, শোনো বাবা, আমাকে শাশুড়ি বানাতে তোমার আপত্তি নেই তো? প্রাণ কি বলছো কে জানে। এ কথাটা শুনে সে খিলখিল করে হেসে উঠল। এদিকে দিশা গালি দিতে দিতে রিক্সা ডেকে উঠে বসলো। ওর পরিকল্পনা ব্যর্থ হবে ভাবতেও পারেনি। সত্যি সে বাচ্চা জন্মদানে অক্ষম। ওর বাচ্চা জন্মানোর থলিটাই নেই। যদিও তাতেও তার বিন্দুমাত্র আফসোসটুকু নেই। বাচ্চা না হলে তো আর জান দিতে পারবে না। বাচ্চা ছাড়াও মানুষ বাঁচে, সেও বাঁচবে। শুধু শুধু অক্ষমতা নিয়ে আফসোস করার মানেই হয় না। তবে এটা নিয়ে ওদের স্বামী স্ত্রীর রোজ ঝামেলা হচ্ছে। তাই সে ইচ্ছেকে দত্তক নিতে এসেছে, যাতে একটা বাচ্চাও পায় আর ওর সংসারটাও টিকে। এখন ইচ্ছেরও তেমন ঝামেলা নেই। তাছাড়া সে জেনেছে প্রত্যয়ের আগের ফ্ল্যাটটা এখন ইচ্ছের নামে। ইচ্ছের সঙ্গে এসব পেলে তো মন্দ হয় না, তাই তার এত চলাকলা। কিন্তু আফসোস, তার পরিকল্পনা ব্যর্থ হলো। পরের দিন বিকেলে প্রত্যয় ইচ্ছেকে নিয়ে ইচ্ছেদের ফ্ল্যাটে এসেছে। প্রতি শুক্রবার ইচ্ছে এখানে আসে। ইচ্ছে ছলছল চোখে ওর আম্মু আব্বুর আসবাবপত্রে হাত বুলালো। প্রত্যয় সোফাতে বসে ইচ্ছেকে দেখছে। ইচ্ছে ওর আব্বু আম্মুর ছবিটাতে আদর দিয়ে বলল, আব্বু আম্মু, আমি খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। কথাটা বলে ইচ্ছে শব্দ করে কেঁদে দিল। প্রত্যয় ইচ্ছেকে আটকালো না, বরং মন খুলে কাঁদতে দিল। ওরা কখনো চায়নি ইচ্ছে ওর আব্বু আম্মুকে ভুলে যাক, বরং ইচ্ছেকে তাগাদা দেয় নামাজে আব্বু আম্মুর জন্য দোয়া করতে। তাছাড়া প্রত্যয় প্রিয়ম ইচ্ছেকে নিয়ে ওরা আব্বু আম্মুর কবর জিয়ারত করতে যায়। ইচ্ছে প্রত্যয়ের আম্মুর সঙ্গে নামাজ পড়ে আর মোনাজাতে আব্বু আম্মুর দোয়াও করে। ইচ্ছেকে আজ ব্যাকুল হয়ে কাঁদতে দেখে প্রত্যয় উঠে আলতো করে ইচ্ছের চোখ মুছে বলল, সোনা মোটা আর কাঁদে না। সন্তানটা কাঁদলে বাবা মা খুব কষ্ট পায়। এখন তোমাকে কাঁদে দেখে আমারও কষ্ট হচ্ছে। ইচ্ছে দ্রুত চোখ মুছে মিষ্টি করে হাসলো, যার মানে সে আর কাঁদবে না, আর প্রত্যয়কেও কষ্ট পেতে দিবে না। প্রত্যয় হেসে ইচ্ছের কপালে আদর দিয়ে বাসার পথে রওনা দিল। এদিকে বাসায় প্রাণ আর প্রিয়র কাণ্ড দেখে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। একজন কাঁদলে আরেকজন খিলখিল করে হাসছে। যদিও প্রাণ খুব একটা কাঁদে না, কিন্তু প্রিয় অকারণে কাঁদতে খুব ভালোবাসে। প্রিয় যখন কাঁদে প্রাণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রাণকে তাকাতে দেখে প্রিয় আরো জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আর প্রত্যেকে বাসায় ঢুকতে দেখলে প্রিয় আগে হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ এখন তাকে কোলে নিতে হবে। প্রত্যয়কে ফ্রেশ হওয়ার সুযোগটুকু দেয় না, চিৎকার করে কেঁদে চোখ নাক লাল করে ফেলে। এদিকে প্রাণ একদম ঠান্ডা স্বভাবের, ঠিক বাবার মতো হয়েছে। সে একা হাত পা নাড়িয়ে খেলতে পছন্দ করে। এজন্য চাঁদ রেখে বাচ্চা অদল বদল করতেও চেয়েছে। সত্যি সত্যি সেটা না করলেও প্রিয়ম বেশিরভাগ থাকে প্রত্যয়ের রুমে আর প্রাণ থাকে চাঁদের কাছে। প্রিয়ম মাঝে মধ্যে দুজনকে কোলে নিয়ে ঘুরতেও বের হয়। কখনো প্রত্যয় দুজনকে একসঙ্গে নিয়ে খেলে আদরে কথাবার্তা বলে। এভাবে দিন কেটে কয়েক মাস পেরিয়ে দুজনের দাঁত উঠতে দেখা গেল। প্রাণের উঠেছে 4টে দাঁত আর প্রিয়র 2টো। সেই দাঁত দিয়ে যাকে তাকে কামড়ে দিয়ে দুজনে আবার হাসে। কখনো কখনো দুজন দুজনকে কামড়ে দুজনে একসঙ্গে কাঁদে। ওদের কাণ্ডে কারো কিছু বলার থাকে না, শুধু দম ফাটানো হাসি ছাড়া। বাস্তব জীবনে হাসি, কান্না, মাদ, অভিমান আর ভালোবাসার বন্ধন থেকে কেটে গেল বেশ কয়েকটা বছর। প্রিয় প্রাণ দুজনেই বড় হয়েছে। ওরা দুজন একসঙ্গে একই কলেজে পড়াশোনা করে। ওরা দুজনের সামনেবার এইচএসসি দিবে। সারাটা দিন ওদের ঝগড়া প্রায় লেগেই থাকে। প্রাণ খুব স্বল্পভাষী, কিন্তু
প্রিয় বাচাল টাইপের। ইচ্ছে ওর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পরাগ দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি চাকরিও করছে। চাঁদতুয়া সহ সবাই আগের মতোই আছে। রনিত বসের মন জয় করে তার আরেক মেয়েকে বিয়ে করেছে। পলকের নাম আজও তার মনের কোণে লুকিয়ে আছে। শুধু শেষ বয়সে একজন সঙ্গী দরকার ভেবে জীবনকে আরেকবার সুযোগ দিয়েছে। রনিতের একটা ছেলে হয়েছে, ওরা ওখানে স্থায়ীভাবে থেকে গেছে। সায়ন একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়েছে। মাহিমার রাশেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 7 বছর পেরিয়ে গেছে। রনিতের দাদি মারা গেছে। তুরাগার তিন্নির আরেকটা মেয়ে হয়েছে। সব মিলিয়ে সাজানো গুছানো গল্পের চরিত্রগুলো সবাই বেশ সুখে আছে। আজ পাত্রপক্ষ এসে ইচ্ছেকে আংটি পরিয়ে গেছে। সেই সময় ইচ্ছে সে কি কান্না! প্রিয়মের বুকে মুখ লুকিয়ে খুব কাঁদছিল। চাঁদতুয়া প্রত্যয়ের আম্মুও কেঁদেছে। শুধু প্রত্যয় প্রিয়ম কাঁদতে পারেনি, শুধু ছলছল চোখে ইচ্ছেকে বুঝিয়ে কোনো মতে থামিয়েছে। ইচ্ছের বরের নাম স্পর্শ আহমেদ, পেশাতে মেডিকেল প্রফেসর। 2 দিন আগে প্রিয়ম কথায় কথায় ইচ্ছের বিশেষ মানুষটার কথা জানতে চেয়েছিল। বাসার সবার সম্পর্কটা বন্ধুর মতো, তাই ইচ্ছে লজ্জায় নতজানু হয়ে ওদের সম্পর্কের কথা জানিয়েছে। ছেলে সব দিক থেকে পারফেক্ট, তাই সবাই ইচ্ছের পছন্দ মেনে নিয়েছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে সবাই আড্ডায় বসেছে। ইচ্ছের সোফায় বসে চুপ করে চানাচুর খাচ্ছে। প্রত্যয়ের বাবা ইচ্ছের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভাবলেও শান্তি লাগছে। আমাদের ইচ্ছের বিয়ে, এখন বিয়েটা সম্পূর্ণ দেখতে পারলেই হয়। ইচ্ছে খাওয়া থামিয়ে ছলছল চোখে দাদুজানের দিকে তাকালো। এসব শুনে ওর খুব কষ্ট হয়। মূলত সে দাদুজানের জন্য বিয়েতে রাজি হয়েছে, কারণ উনি চাচ্ছিলেন ইচ্ছের বিয়ে দিয়ে দিতে। ওনার হার্টের মেজর সমস্যা দেখা দিয়েছে। যদিও প্রত্যয় নিজে চিকিৎসা করছে, তবুও কারো আয়ের কথা তো বলা যায় না। ইচ্ছেকে এভাবে তাকাতে দেখে উনি কথা বাড়ালেন না। প্রিয়কে ডেকে পাকা চুল বেঁধে দিতে বললেন। রাতে প্রাণপ্রিয় ছাড়া সবাই খেতে বসেছে। চাঁদের বকুনি শুনে প্রিয় এসে বসলো। প্রত্যয় একবার প্রিয়র দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, সোনা মা, তোমার গাল লাল লাগছে কেন? গালে কি হয়েছে? প্রিয় ফুপিয়ে ফুপিয়ে বলল, বাবাই মশা মারতে গিয়ে থাপ্পড়টা বেশি জোরে দিয়ে ফেলেছে। প্রাণ ততক্ষণে চেয়ার টেনে বসে বাঁকা হাসছে, কারণ থাপ্পড়টা সে দিয়েছে। প্রায় সে সবার আড়ালে ডেকে প্রিয়কে মারে। প্রাণের ভয়ে এই কথা সে কাউকে বলতেও পারে না। প্রিয় বাচাল হলেও বোকাশোকা টাইপের মেয়ে, সাথে প্রাণকেও খুব ভয়ও পায়। চাঁদ এখন মাঝে মাঝে প্রাণকে জামাই ডাকে। প্রাণ আগে লজ্জা পেলেও এখন কিছু বলে না, কিন্তু প্রিয় কেঁদে কেঁদে নাক টেনে টেনে বলে, না আম্মু, এটা হতে পারে না, কিছুতেই না। এ কথা শুনে সবাই মিটি মিটি হাসে। প্রত্যয়ের ছেলে প্রত্যয়ের মতো ব্যক্তি সম্পূর্ণ। প্রত্যয় প্রিয়মের আদর্শে সে বড় হয়েছে। চাঁদ প্রিয়ম ছোট থেকে প্রাণকে খুব ভালোবাসে, আর প্রত্যয় তুয়া প্রিয়কে। বাসার 3টা বাচ্চা সমান আদরে বড় হয়েছে। প্রাণপ্রিয় আর ইচ্ছে সম্পর্কটাও দারুণ। কথার মাঝে তুয়া ইচ্ছে আর প্রিয়কে মাছ বেছে শাশুড়ি প্লেটে ভাত তুলে দিল। ওনাকে কিছু বলার সুযোগটুকু দিল না। প্রিয়ম ওর বাবার প্লেটে মাছ তুলে খেতে ইশারা করলো। প্রত্যয় সবার গ্লাসে পানি ঢেলে প্রাণের প্লেটে মাংস তুলে দিল, কারণ প্রাণ শুকনো ভাত খাচ্ছিল। প্রাণ মাথা তুলে তাকালে প্রত্যয় হেসে খেতে ইশারা করলো। প্রত্যয়ের আব্বু ওনার জান্নাত নামক পরিবারের প্রতিটা ফুলের দিকে তাকালেন। প্রতিটা ফুল একটু একটু আদর ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করা। উনি মনে মনে দোয়া করলেন যেন ওনার বাগানটা সবসময় সুখে পরিপূর্ণ থাকে। তারপর হাসি ঠাট্টা কথার ছলে খেয়ে যে যার রুমে চলে গেল। তুয়া প্রাণপ্রিয় ইচ্ছেকে একবার করে দেখে রুমে চলে আসলো। মাঝরাতে প্রত্যয়ের বাবার বুকে ব্যথা বেড়ে গেল। প্রত্যয় প্রাথমিক চিকিৎসা করে সকালে ওনাকে হসপিটালে নিয়ে গেল। পরীক্ষা করে ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়লো। মূলত চর্বি জমে ওনার হৃদযন্ত্রের রক্তনালী ব্লক হয়ে গেছে। প্রত্যয় রিপোর্ট দেখে ভাবলো হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করবে, কিন্তু সেটা করা সম্ভব হলো না। তাই ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিল। প্রত্যয় নার্সকে সব রেডি করতে বলে ওটি ড্রেস পরে ওটির দিকে গেল। বাসার সবাই প্রত্যয়ের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। প্রত্যয়ের আম্মু চোখ মুছে প্রত্যয়ের মাথায় হাত রেখে বলল, দোয়া রইল, তোমরা সফল হও। ঠিক তখন আরেকজন ওটির ড্রেস পরে প্রত্যয়ের পাশে এসে দাঁড়ালো। উনি হলেন কার্ডিওলজিস্ট ইঞ্জিয়ারা। ডক্টর ইঞ্জিয়ারা আর ওয়াসিক মিলে অপারেশনটা করবে। ওরা দুজনে কথা না বাড়িয়ে ওটিতে ঢুকে গেল।
অতীতে কারো মুখে কোনো কথা নেই, শুধু টুংটাং যন্ত্রপাতির শব্দ। প্রত্যয় ওর বাবার মুখের দিকে একবার তাকিয়ে কাজ শুরু করলো। এক পর্যায়ে ডক্টর ইঞ্জিয়ারা মুখ তুলে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয়ের ইশারা পেয়ে সে পেশেন্টের পা থেকে রক কাটলো। তারপর পুরো বুক কেটে দুভাগ করে সেই রক হৃদযন্ত্রে বসিয়ে দিল। এই রগের মাধ্যমে নতুনভাবে রক্ত সঞ্চালন হবে। ওদের ওটিতে ঢোকার 4 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও এখনো কেউ বের হচ্ছে না। অজানা ভয়ে সবার বুক কাঁপছে। প্রায় 5 ঘন্টা পর ওরা হাসি মুখে ওটি থেকে বের হলো। ইঞ্জিয়ারা রক্তমাখা ড্রেসে প্রিয়মকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, বাবা, দাদুজানের অপারেশন সাকসেস হয়েছে। এই কথা শুনে সবার মুখে হাসি ফুটলো। চাঁদতোয়া ইঞ্জিয়ারাকে জড়িয়ে ধরে আদর দিল। এই ডক্টরের পুরো নাম ইঞ্জিয়ারা ইচ্ছে। সে ছোট্ট চানাচুর পাগলি মেয়েটা ডক্টর ইঞ্জিয়ারা। প্রত্যয়ের চাওয়া পূরণ করতে ইচ্ছে এত দূর এসেছে। পড়ার চাপে কখনো কেঁদে একাকার করেছে। রাত জেগে চোখের নিচে কালি ফেলে সে চেহারা দেখেও কেঁদেছে। অনেক ত্যাগ আর কষ্ট করে সে ডক্টর হয়েছে। আজ ওর কষ্ট সার্থক হলো। যদিও শুরু থেকে প্রত্যয়কে হাতে ধরে সবটা শিখিয়েছে, আর সেই শিক্ষা সঠিক সময়ে ব্যবহার করতে সক্ষম হয়েছে। এদিকে প্রিয় এক কোণে বসে এখনো কেঁদে যাচ্ছে। ওর কান্না সহজে থামে না। চাঁদ প্রিয়র দিকে বিরক্ত হয়ে তাকিয়ে তোয়ার সঙ্গে বাইরে গেল, আর প্রাণ প্রিয়কে নিয়ে করিডোরে গেল। প্রিয় হেঁচকে তুলে কাঁদছে, আর ওড়নাতে নাগের সর্দি মরছে। প্রাণ আশেপাশে চোখ বুলিয়ে বিরক্ত হয়ে বলল, তুই কি কান্না থামাবে? থামছে না, আমার কান্নার ব্রেক ফেল হয়ে গেছে। ও আচ্ছা। ও আচ্ছা বলে প্রাণ সজোরে প্রিয়র গালে থাপ্পড় বসিয়ে দিল। প্রিয় গাল ধরে শব্দ করে কাদার আগে প্রাণ বলল, কান্নার ব্রেক ঠিক করে দিলাম, এবার কান্নার শব্দ কানে আসলে তোর খবর আছে। এ কথা বলে প্রাণ স্থান ত্যাগ করলো, আর প্রিয় মুখে ওড়না ঢুকিয়ে কান্না থামাতে না পেরে বলল, থামছে না, তাও থামছে না। এক দূরে প্রাণ দাঁড়িয়ে কথাটা শুনে বলল, আর লাগবে, আসবো আমি। প্রিয় চোখ মুছে নাক টেনে বলল, না থাক, হয়ে গেছে। 2 সপ্তাহ পর। এখন প্রত্যয়ের বাবা আগের তুলনায় ভালো আছেন। তোয়ার আব্বু আম্মু এসে ওনাকে দেখে গেছে। বাসাটা আগের মতো আবার প্রাণোজ্জ্বল হয়ে উঠেছে। হসপিটালে প্রিয়কে মারার কাহিনী প্রত্যয় দেখে ফেলেছিল। পরে সে প্রাণকে ডেকে প্রিয়কে মারতে নিষেধ করেছে। প্রাণ ভেবেছে প্রিয় প্রাণকে বলে দিয়েছে, তাই প্রাণ প্রিয়কে 2 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। দুপুরে চাঁদ গোসল ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো। প্রিয়ম শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছিল। চাঁদ নিজের চুলে শ্যাম্পুর সুগন্ধ শুকে দাঁত বের করে হেসে বলল, নিজের চুলের গন্ধে নিজে মাতাল হয়ে যাচ্ছি। আল্লাহ না করুক আমার স্বামী না কবে কোমায় চলে যায়। প্রিয়ম শুনেও না শোনার ভান করে থাকলো। এত বছর পরেও চাঁদ ঠিক আগের মতোই আছে। এখনো আগের মতোই প্রিয়মকে জ্বালিয়ে মারে। এখনো চাঁদকে প্রত্যুত্তরে কিছু বলা আর পাগলকে খোঁচা মারা সমান। তাই প্রিয়ম বুদ্ধিমানের মতো চুপ থাকলো। ওদিকে তুয়া রান্নাঘর থেকে বের হয়ে ওদের রুমে প্রবেশ করতেই হাতের টান অনুভব করলো। প্রত্যয় তুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে সুরে বলল, নিষ্ঠুর বউ, আমাকে একটু সময় দিলে কি ক্ষতি হয়? সময় দিব কেন শুনি? কেন দেবে না শুনি? আল্লাহ। আল্লাহ না রে পাগলি, এটা তোমার শঙ্খচিলের ভালোবাসা। কথাটা শুনে তুয়া মুচকি হেসে প্রত্যয়ের বুকে মাথা রেখে বলল, তুমি আমার মনের আকাশের সুদর্শন শঙ্খচিল, যার পুরো হৃদয়ে শুধু আমার বিচরণ। আর এই শঙ্খচিলটাকে বড্ড বেশি ভালোবাসি। এই কথা শুনে প্রত্যয় তুয়াকে বাহুডোরে আবদ্ধ করে বলল, বুকের বাঁ পাশে আছে, সারা জীবন থাকবে। ইচ্ছে স্পর্শের সঙ্গে ক্যাফেতে দেখা করতে এসেছে। স্পর্শ বেশ সুদর্শন এবং চটপটেও বটে। স্পর্শ হঠাৎ খেয়াল করলো ইচ্ছে ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝে স্পর্শ হেসে হাতের প্যাকেটটা ইচ্ছের দিকে এগিয়ে দিল। ইচ্ছে মুচকে এসে স্পর্শের 2 গাল টেনে আদুরে কণ্ঠে বলল, ও লে লে লে, আমার কিউট বাবুটা। স্পর্শ হাসলো, কিন্তু প্রত্যুত্তর করলো না। সে জানে ইচ্ছে চানাচুর পাগলি, আর পরীক্ষার সেন্টারে ইচ্ছেকে চানাচুর খেতে খেতে লিখতে দেখে সে প্রেমে পড়েছিল। ঝাল ঠোঁট দুটো লাল হয়ে গিয়েছিল। সে দৃশ্যটা স্পর্শের চোখে আজও ভাসে। স্পর্শ ইচ্ছের সঙ্গে দেখা করতে আসলে চানাচুর নিয়ে আসে,
আজও আসার সময় তার ব্যতিক্রম হয়নি। স্পর্শ একবার আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, বিয়ের আগে আমার সামনে আর চানাচুর খাবে না। কেন? খেলে কি হবে? তাহলে আমিও খাবো। তো খাও। চানাচুর তো নয়, তোমার ঠোঁট। ছি, পচা কথা। এখন আমি লজ্জা পাচ্ছি। দেখি দেখি আমার বউয়ের লজ্জা মুখটা। এদিকে প্রিয়ম পর্দার আড়ালে দাঁড়িয়ে তুয়াদের রোমান্স দেখছে আর মিটিমিটি হাসছে। প্রাণ পানি খেতে এসে প্রিয়র কাণ্ড দেখে ফেলে। প্রাণ ওকে কড়াভাবে মানা করেছিল কারো রুমে উকি না দিতে, কিন্তু প্রিয় পুনরায় একই কাজ করলো। প্রাণ নিঃশব্দে এগিয়ে প্রিয়র মুখ চেপে ধরে ওর রুমে নিয়ে গেল। প্রিয় ভয়ার্ত চোখে প্রাণের দিকে তাকিয়ে আছে, আর প্রাণ হাতে স্টিলের স্কেলটা নিয়ে সজোরে টেবিলে আঘাত করছে, যেন এভাবে প্রিয়কে আঘাত করে ক্ষান্ত হবে। হঠাৎ প্রাণ প্রিয়র বাহু ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, আমার নিষেধ অমান্য করলি কেন? আর করবো না, যাচ্ছই বলছি। আমার কথা অমান্য করা শাস্তি তোকে পেতেই হবে। আচ্ছা থাপ্পড় দাও, একটু আসতে দিও। প্রাণের ঠোঁটে বাঁকা হাসি ফুটলো। প্রিয় ভয়ে মাথা নিচু করে কাঁদছে। প্রিয় ভয়ার্ত মুখটা প্রাণের কেন জানি খুব ভালো লাগে। তবে সে যে প্রিয়কে ভালোবাসে না তা কিন্তু নয়। প্রাণের প্রাণ হচ্ছে প্রিয়, যদিও এ কথা বাসার সবাই জেনেও না জানার ভান করে। প্রাণ প্রিয়কে সবসময় চোখে চোখে রাখে, কিন্তু বোকা প্রিয় প্রাণের শাসনটা দেখে কিন্তু ভালোবাসাটা বোঝে না। প্রিয় ওর দুই কান ধরে কেটে নাক টেনে টেনে বলল, বাবা ও কত ভালো, আর আমি খুব খারাপ, তাই তো? আমি তোমাকে আমার মনের আকাশে শঙ্খচিল বানাবো না। হতে আমার বয়ে গেছে। প্রিয় আর কথা খুঁজে পেল না, তাই সে কিছু একটা ভেবে আর থেকে প্রাণের দিকে তাকিয়ে দৌড়ে রুম ত্যাগ করলো। প্রাণ ধরতে গিয়েও পারল না। প্রিয়র ভাবনা, পরের কথা পরে ভাবা যাবে, এখন তো পালিয়ে বাঁচি। প্রাণ ওর যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হবু শ্বশুরের মতো থাপ্পড়ে বউ সোজা করার দায়িত্বটা এবার আমাকেই নিতে হবে।